অবরোধ শিথিল হলেও থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল, মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। সহিংসতায় প্রতিবেশী দেশের ইন্ধন দেখছেন উপদেষ্টা। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে, তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। পাহাড়ে অস্থিরতা নিয়ে রাজনীতিকদের উদ্বেগ, ষড়যন্ত্র রুখতে না পারলে জাতীয় নিরাপত্তা বিপন্নের শঙ্কা। হিল ট্র্যাক্সে আবার শুরু হয়েছে পুরানো খেলা। পতিত স্বৈরাচার ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এগুলো আমি মনে করি যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, আমাদের প্রত্যেককে সেটা ব্যর্থ করতে হবে। আমার খাগড়াছড়ি এখন জ্বলছে। নির্বাচন কোনো কারণে যদি ফেস্তে যায় তাহলে কিন্তু বাংলাদেশ তার ইতিহাসের গভীর একটা বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে ভারত। দাদাগিরি নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি। নিউ ইয়র্কে মির্জা ফখরুল। ফেব্রুয়ারিতে গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা যুক্তরাজ্যের। সিইসির সঙ্গে হাইকমিশনারের বৈঠক। তফসিলের পর ধাপে ধাপে 150 পর্যবেক্ষক পাঠাবে ইইউ। সিঙ্গাপুর থেকে ব্যবসা সরিয়ে বাংলাদেশে আনতে চায় স্টারলিংক। সেবা দেওয়া হবে পাশের কয়েকটি দেশে। গাজীপুরে হবে গ্রাউন্ড স্টেশন। অনুমোদন চেয়ে বিটিআরসিকে চিঠি। নগরে নতুন আতঙ্কের নাম শয়তানের নিঃশ্বাস। বরিশাল শহরে নারীদের টার্গেট করে সর্বস্ব লুটে নিচ্ছে চক্র। এক মাসে অন্তত 7টি ঘটনায় নিঃস্ব অনেকে। চক্ষুদানের মাধ্যমে প্রতিমায় প্রাণ স্থাপন। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা। সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ। অবরোধ কর্মসূচি শিথিল হলেও এখনও থমথমে খাগড়াছড়ি। বহাল আছে ১৪৪ ধারা। মোড়ে মোড়ে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পাহাড়ে বিক্ষোভ ও সহিংসতায় প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টদের ইন্ধন রয়েছে। 23 সেপ্টেম্বর খাগড়াছড়িতে মারমা স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের পর উত্তাল হয়ে ওঠে পাহাড়ি জনপদ। ১৪৪ ধারা জারির মধ্যেই রোববার গুইমারায় সহিংসতায় নিহত হন 3 পাহাড়ি। 16 সেনা পুলিশ সদস্য সহ আহত হন অনেকে। আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয় বিজিবিও। সোমবার জম্মু ছাত্র জনতা অবরোধ শিথিল করলেও ১৪৪ ধারা জারি রেখেছে প্রশাসন। বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, কি হবে জানি না। শান্ত সংশ্লিষ্ট পরিবেশই চাই, কেন আমরা এখানে কর্মজীবী চাকরি করি। রাস্তার মোড়ে মোড়ে সেনা পুলিশ ও বিজিবির অবস্থান। দোকানপাট যানবাহন বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। পরিস্থিতির কারণে খুব সমস্যার মধ্যে আছি। ব্যবসা বাণিজ্য নাই, গাড়ি ঘোড়া না চলে মানুষ কেমন চলবে? নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বনির্ভর বাজারে সংবাদ সম্মেলন করে বিজিবি। খাগড়াছড়ি সেক্টর কমান্ডার জানান, নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। জোরদার করা হয়েছে টহল কার্যক্রম। পার্বত্য এলাকায় যাতে আমরা সকলে শান্তিতে সুন্দরভাবে বসবাস করতে পারি সেটা নিশ্চিত করা, এবং সেই লক্ষ্যে আমরা বিজিবি সর্বোচ্চ শক্তি নিয়োগ করব, এবং আমরা সিভিল প্রশাসন সহ সেনাবাহিনীর পাশে আমরা আছি, এবং আমরা সার্বক্ষণিক দিনে এবং রাতে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। রাজধানী রমনায় ডিএমপির 5টি থানার নির্মাণ কাজের উদ্বোধন শেষে খাগড়াছড়ি ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাহাড়ে অস্থিরতার পেছনে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের ইন্ধন রয়েছে। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে, তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি, যে উৎসবটা যেন উৎসব মুখরভাবে হইতে না পারে এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে। এই একটা মহলে কিন্তু এই খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটার চেষ্টা করছে। তবে পাহাড়ের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সবাইকে আমি বলবো সাহায্য সহযোগিতা করার জন্য। মাসুদুর রহমান, সময় সংবাদ। খাগড়াছড়ির অস্থিরতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন রাজনীতিকরা। নেতারা বলছেন, পার্বত্য অঞ্চল নিয়ে আন্তর্জাতিক অনেক খেলোয়াড় সক্রিয়। বাংলাদেশ এখন ভূ রাজনৈতিক ও সমর কৌশলের অংশ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন ভেস্তে গেলে গভীরভাবে বিপন্ন হবে জাতীয় নিরাপত্তা। পাহাড়ে উত্তেজনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এর পেছনে থাকতে পারে মাস্টার প্ল্যান।
মারমা স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। জাতীয় নির্বাচনের আগে পাহাড় অশান্ত হয়ে ওঠায় উদ্বেগ উৎকণ্ঠা উঠে আসছে রাজনীতিবিদদের কণ্ঠেও। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, পার্বত্য অঞ্চল নিয়ে আন্তর্জাতিকভাবে অনেক খেলোয়াড় সক্রিয়। নির্বাচন ভেস্তে গেলে গভীর খাদে পড়বে জাতীয় নিরাপত্তা। আমার খাগড়াছড়ি এখন জ্বলছে, পার্বত্য চট্টগ্রামে এখন সেখানে অবরোধ চলছে এবং গতকালকে 3 জন আমার সেখানে মানুষ সেখানে খুন হয়েছেন। বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, নির্বাচন কোনো কারণে যদি প্রলম্বিত হয়, কোনো কারণে যদি ভেস্তে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ তার ইতিহাসের গভীর একটা বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছে। পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, বাংলাদেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে ভারত ও আওয়ামী লীগ। আওয়ামী লীগ পাহাড়ে অশান্তি লাগানোর চক্রান্ত করছে। সেখানে আমরা দেখলাম যে সেনাবাহিনীর সদস্যদের উপরে হামলা করা হয়েছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং আওয়ামী লীগ মিলে নির্বাচনকে বানচাল করার চক্রান্ত করছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে বলেন, পাহাড়ে অশান্তি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এর পেছনে মাস্টার প্ল্যান থাকতে পারে। এগুলো আমি মনে করি যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রতিটি ঘটনার সাথে কোনো চক্র জড়িত আছে। কাঁধে কাঁধ মিলিয়ে দেশ বিরোধী অশুভ পরিকল্পনা থেকে থাকে, আমাদের প্রত্যেককে সেটা ব্যর্থ করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে অপর এক আলোচনায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, পাহাড়ে আবারও পুরনো খেলা শুরু হয়েছে। ভারতে বসে পতিত স্বৈরাচার দেশবিরোধী ষড়যন্ত্র করছে, যা মোকাবেলায় সজাগ থাকতে হবে সবাইকে। হিল ট্র্যাক্সে আবার শুরু হয়েছে পুরনো খেলা। পতিত স্বৈরাচার ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা অফিস আদালত নিয়ে তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে বাংলাদেশের প্রতিদিন নির্বাচন পর্যন্ত প্রতিদিন তারা সহিংসতা চালাবে। অবিলম্বে খাগড়াছড়িতে সংঘাত বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান রাজনৈতিক নেতারা। জনগণের রায় হবে না। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী মাসুদুর রহমান। যাচ্ছি তার কাছে। মাসুদ, আপনাকে স্বাগত জানাই। মাসুদ, আজকে খাগড়াছড়ির যে ঘটনা সেটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য এসেছে, একটু যদি বিস্তারিত জানাতেন তারা আসলে কোন প্রেক্ষিতে কি বক্তব্য দিয়েছেন। জাফর, আপনাকে ধন্যবাদ। আজকে খাগড়াছড়ি ইস্যুতে উপদেষ্টা থেকে শুরু করে বেশ কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্ন বক্তব্য রেখেছেন। দেশের বিভিন্ন প্রান্তে এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। রাজনৈতিক নেতৃত্বরাও এটির বাইরে যাননি। তারা প্রতিটি ক্ষেত্রেই একটি বিষয়কে সামনে আনার চেষ্টা করেছেন, উপদেষ্টা যেরকম এনেছেন, এবং রাজনীতিকরাও একই অ্যাঙ্গেলেই কথা বলেছেন। বিশেষ করে ভারতের বিষয়টি সামনে এসেছে। তো আজকে যেই উপদেষ্টা থেকে শুরু করে রাজনৈতিক নেতারা যে বক্তব্যগুলো দিয়েছে সেগুলো যদি আমরা একটু দেখে নিতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে রমনা একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে রমনা থানাসহ 5টি থানার উদ্বোধন হওয়ার কথা ছিল, ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। সেই অনুষ্ঠান শেষে যখন সাংবাদিকদের মুখোমুখি হন, তখন তিনি যখন এই খাগড়াছড়ি ইস্যুতে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, তিনি যেটি বলেন যে পাহাড়ের সহিংসতায় প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টদের ইন্ধন রয়েছে, খাগড়াছড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে একটি বিষয় তিনি বলেছেন যে এই যে খাগড়াছড়ি ইস্যু ছাড়াও এটিতে যে একটি পক্ষ ইন্ধন দিয়েছে বা সেখানকার যে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে, এটির পেছনে তিনি উদ্দেশ্য হিসেবে বলেছেন যে যেহেতু সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় ধর্মীয় অনুষ্ঠান চলছে, সেই অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করার জন্যই তারা আসলে এই ষড়যন্ত্রটি করছে, এবং সে কারণেই খাগড়াছড়িতে এই যে চলমান যে ইস্যু ছিল সেই ইস্যুটিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য সহিংসতার দিকে ঠেলে দিয়েছে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে আরও বক্তব্য রেখেছেন। আজকে প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান ছিল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ তিনি কথা বলেছেন। তিনি যেটি বলেছেন, পাহাড়ে আবারও পুরনো খেলা শুরু হয়েছে, এবং তিনি বারবারও সবাইকে আহ্বান জানিয়েছেন সামনে জাতীয় নির্বাচন, সেটিকে সামনে রেখে পাহাড়ে থেকে শুরু করে অন্য কোথাও যাতে এই ধরনের কোনো ধরনের পরিকল্পনা ষড়যন্ত্র না হয়, সেজন্য রাজনৈতিক যে সকল দল আছে সবাইকে সামনে আসার আহ্বান জানিয়েছেন। আরেকটি অনুষ্ঠান ছিল প্রেস ক্লাবেই, সেখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বক্তব্য রেখেছেন, এবং সেখানে তিনি বলেছেন যে পার্বত্য অঞ্চল নিয়ে আন্তর্জাতিক অনেক খেলোয়াড় সক্রিয় আছে, নির্বাচন ভেস্তে গেলে বিপন্ন হবে জাতীয় নিরাপত্তা, এরকম নানা শঙ্কা তিনি করেছেন। আজকে নয়াপল্টনে একটি সংবাদ সম্মেলন ছিল, রুহুল কবির রিজভী, সেখানে সাংবাদিকরা গিয়েছিলেন। সেখানে রুহুল কবির রিজভী যেটি বলেছেন, পাহাড়ের অস্থিরতার পেছনে একটি মাস্টার প্ল্যান
থাকতে পারে। এবং এই যে তাদের যেই উপদেষ্টা থেকে শুরু করে রাজনৈতিক নেতারা সবাই কিন্তু একটি বিষয় ইঙ্গিত করেছেন যে পার্শ্ববর্তী দেশকে তারা ইঙ্গিত করেছেন এবং সেখান থেকে যাতে ষড়যন্ত্র যদি এইভাবে আসতে থাকে তাহলে হয়তোবা সামনে নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এই বিষয়ে কিন্তু নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যাওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল তিনিও কিন্তু ভারত প্রসঙ্গে কথা বলেছেন। আমরা একটু সেই প্রতিবেদনটি দেখে আসতে চাই। তিনি বলেছেন যে দাদাগিরি নয়, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দলটি আন্তরিক বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল। তিনি মনে করেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি। নিউ ইয়র্কে সময় সংবাদকে দেয়া বিএনপি মহাসচিবের সাক্ষাৎকারের আরেকটা অংশ নিয়ে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশ ভারত সম্পর্ক। ঢাকা নয়াদিল্লির টানাপোড়েনের কারণ হিসেবে প্রতিবেশী দুই দেশের রাজনীতিকরাও দায়ী করছেন একে অন্যকে। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে এখন ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশের মনোভাব নিয়েও আলোচনা বেশ সরব। নিউ ইয়র্কে সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভোটারবিহীন প্রতিটি নির্বাচনকে সমর্থন করেছে তারা। এগুলোই তো ক্ষতি করেছে, ভারতেরও ক্ষতি হয়েছে, আপনার আওয়ামী লীগেরও ক্ষতি হয়েছে। এগুলো করেই তো তারা ক্ষতিটা নিজেদের করেছে। আমি সে কথাই বলি যে অন্য কাউকে কিছু করতে হয়নি, তারা নিজেদের ক্ষতিটা নিজেরাই করেছে। মানে রাজনীতি থেকে দূরে সরে গিয়ে যখনই আপনি ওই কনস্পিরেসিতে যাবেন, ষড়যন্ত্রের মধ্যে ঢুকে, তখনই আপনার ক্ষতি হয়ে যাবে। তাই হয়েছে। বিএনপি মহাসচিব মনে করেন সম্পর্কের এই টানাপোড়েন কাটিয়ে উঠতে ভারতকেই এগিয়ে আসতে হবে। এটা ডিপেন্ড করবে ভারতের উপরে। ভারত যদি চায় যে বাংলাদেশের সঙ্গে সে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, শুধু বড় দাদা না হয়ে বন্ধু হয়ে সমস্যা সমাধান করে যে আসতে চাইবে, তখনই সেটা হবে। মির্জা ফখরুল বলেন, ভারত সহ সবার সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি, এজন্য আন্তরিকতারও কোনো কমতি নেই। সকল দেশের সঙ্গেই আপনার বন্ধুত্ব করতে চাই। যদি আপনি লক্ষ্য করেছেন যে আমরা সেটাই করছি। আমরা আপনার অন্যান্য দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা বিশেষ করে বড় দেশগুলোর সঙ্গে আমরা তো কথাবার্তা বলছি, যাচ্ছি আসছি। আর ভারতের ব্যাপারটা হচ্ছে ভারত সঙ্গেও তো আমাদের একটা যোগাযোগ তো ছিল, কিন্তু ভারতের উপর নির্ভর করবে যে তারা কতদূর বিএনপির সঙ্গে আপনার জায়গাতে আসবে। দেশের স্বার্থ বিকিয়ে কারো সঙ্গে কোনো সম্পর্ক চায় না বিএনপি, জানান বর্ষিয়ান এই রাজনীতিক। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে বিএনপি যে আন্তরিক, এটি পরিষ্কার করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন ভারত কতটুকু ইতিবাচকভাবে সাড়া দেয় এবং এগিয়ে আসে, সেদিকেই নজর থাকবে সবার। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মাসুদ, প্রতিবেদনটি আমরা দেখলাম, যদি এই বিষয়ে আপনার বিস্তারিত যে তথ্য আছে জানাতেন আমাদেরকে। আমাদের সময় সংবাদকে যে সাক্ষাৎকারটি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেটি তিনি কি বক্তব্য তুলে ধরেছেন তার কাছে, সেটি যদি একটু আমরা দেখি। সেটি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে ভারত। আওয়ামী লীগের সময় ভোটারবিহীন সব নির্বাচনকে সমর্থন করেছে ভারত। দাদাগিরি নয়, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই বিএনপি। সম্পর্কের টানাপোড়েনে কাটিয়ে উঠতে ভারতকেই এগিয়ে আসতে হবে। তো এই যে বক্তব্যগুলো আমরা দেখলাম, এর বাইরেও তিনি বেশ কিছু কথা বলেছেন যে ভারত শুরু থেকেই বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে, অভ্যন্তরীণ রাজনীতিতে বারবারই হস্তক্ষেপ করেছে এবং আওয়ামী লীগের যেই 15 বছরে যে কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটিতেই তারা তাদের পক্ষ থেকে হস্তক্ষেপ এবং সেগুলোকে বৈধতা দেওয়ার জন্য সেটির সপক্ষে যে সকল যুক্তি সেগুলো বিভিন্নভাবে দেওয়ার তারা চেষ্টা করেছে। আরেকটি বিষয় বলেছে যে ভারতের সাথে বিএনপি সবসময় সুসম্পর্ক চায়, শুধু ভারত নয়, অন্যান্য যে কোনো দেশের সাথেই প্রতিবেশী রাষ্ট্র যারা রয়েছে বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে নয়, বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে অন্যান্য যে সকল রাজনৈতিক দল বা যারা আছে সবাইকে তিনি আহ্বান জানিয়েছে যে বিএনপির মতো সবাই আসলে বাংলাদেশের স্বার্থে অন্যান্য যে সকল প্রতিবেশী দেশ আছে সবার সাথেই সুসম্পর্ক চায়, তবে অবশ্যই সেটি যাতে দাদাগিরি পর্যায়ে না যায়। এই ছিল আসলে সম্পর্কের ব্যাপারে বিএনপি আসলে আশাবাদী এবং সেটি তারা চেষ্টা করছে। আপনাকে অনেক ধন্যবাদ মাসুদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদুর রহমান, জানাচ্ছিলেন খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতাদের বক্তব্য এবং ভারত প্রসঙ্গে বিএনপি মহাসচিবের বক্তব্যের বিষয়ে বিস্তারিত। ফেব্রুয়ারিতে গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচনে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাজ্য। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। আর ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, জাতীয় নির্বাচনের তফসিলের পর কয়েক ধাপে 150 পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন।
ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনের লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। পরে সাংবাদিকদের তিনি বলেন, আগামী বছরের নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানায় যুক্তরাজ্য। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আমাদের খুব ভালো একটা বৈঠক হয়েছে। ডক্টর ইউনুস আগামী বছর ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তা যুক্তরাজ্য স্বাগত জানায়। স্বচ্ছ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাজ্য। এদিকে দুপুরে নির্বাচন কমিশন সচিবের সাথে সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে স্থির সচিব জানান, নির্বাচন আসছে ইউর পর্যবেক্ষক দল। ফরেন মিনিস্ট্রি আমাদের সাথে এবং ইউ একটা ত্রিপাক্ষিক এমইউ হবে, যে এমইউ এর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন। 150 মতন আসবেন। শিডিউল ঘোষণার সময় থেকে ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে। সবাই যে একসাথে 150 জন আসবেন তা না, বিভিন্ন পর্যায়ে ওনাদের প্রতিনিধি দল আসবেন এবং নির্বাচনের শেষ পর্যন্ত। বলেন, পর্যবেক্ষকরা ভোট কেন্দ্রে থাকতে পারবেন কিনা, ভোট গণনার সময় থাকবেন সেটি জানতে চেয়েছেন প্রতিনিধি দল। ভোট কাউন্টিং এর সময় থাকতে পারবেন কিনা। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে সনাতন ধর্মাবলম্বীরা মেতে উঠেছেন নানা আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী রৌনক নিয়ন্ত্রা, রংপুরে আছেন রেদওয়ান হিমেল এবং ভারতের কলকাতায় সুব্রত আচার্য। সরাসরি শুরুতে যাচ্ছি রৌনকের কাছে। রৌনক, শারদীয় দুর্গাপূজার আজ দ্বিতীয় দিন মহাসপ্তমী। গতকাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে 5 দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকাল থেকেই নানা ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এই মহাসপ্তমী এবং সন্ধ্যা আরতি দিয়ে কিন্তু শেষ হয়েছে মহাসপ্তমীর যে আনুষ্ঠানিকতা ছিল সেই আনুষ্ঠানিকতা কিন্তু শেষ হয়েছে। এবং আমরা দেখেছি ভক্তরা কিন্তু এখনো আসছেন, তারা প্রতিমাকে দর্শন করছেন। আমরা প্রতিমাকে দেখেছি, তারা প্রার্থনা করছেন, কায় মনোবাক্যে তারা প্রার্থনা করছেন যে দেশে যে শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে, সেটি যেন আসলে এই দেবী দুর্গার মর্তে আসাকে উপলক্ষ করে যেন আসলে এগুলো যেন ফিরে আসে শান্তি শৃঙ্খলা দেশে। দেখছি যে পুরো মণ্ডপ জুড়ে একটা উৎসব মুখর আমেজ। পুরো মণ্ডপ কিন্তু বিভিন্ন আলোক সজ্জায় কিন্তু সজ্জিত হয়েছে। যারা সনাতন ধর্মাবলম্বীরা আছেন তারা কিন্তু একে একে আসছেন পরিবার পরিজন নিয়ে, তারা প্রতিমাকে দর্শন করছেন এবং প্রসাদ গ্রহণ করছেন। এবং আমরা জানি যে আগামীকাল মহা অষ্টমী এবং এই মহা অষ্টমী কিন্তু সবচেয়ে জাঁকজমকভাবে তারা উদযাপন করে সনাতন ধর্মাবলম্বীরা। এবং আমরা একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই যে আগামীকাল মহা অষ্টমীতে যে কুমারী পূজা রয়েছে সেটি কিন্তু রাজধানীর মধ্যে শুধুমাত্র রামকৃষ্ণ মিশন মন্দিরে কিন্তু অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে রংপুরে রয়েছে সহকর্মী রেদওয়ান হিমেল। দুর্গোৎসবের সবশেষ তথ্য জানতে চলে যাচ্ছি হিমেলের কাছে। সারা দেশের মতো উত্তরের জেলা রংপুরেও কিন্তু একদম ঢাক ঢোল বাজনায় একেবারে জমে উঠেছে। কারণ একটাই, হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজো। সেই দুর্গাপুজো আজকে কিন্তু সপ্তমীর মূল আনুষ্ঠানিকতা চলছে। সকাল থেকে আমরা দেখেছি প্রতিটা পূজা মণ্ডপে, রংপুর নগরীর প্রতিটা পূজা মণ্ডপে কিন্তু যে উৎসবের আবেশ সেটা কিন্তু একেবারে বইতে শুরু করছে। আমরা দেখেছি সারা দেশের মতো উৎসবের রং ছড়িয়ে রংপুরেও কিন্তু আজকে পালিত হচ্ছে মহাসপ্তমীর এই পূজা। সোমবার সকাল থেকে কিন্তু জানিয়ে রাখি, মণ্ডপে মণ্ডপে শুরু হয় এই পূজা। শুরুতেই কিন্তু আমরা দেখেছি মণ্ডপগুলো ভক্তদের আগমন ঘটে, দেবী ভক্তরা নানা আচারে কিন্তু অংশ নেয়। এই সময় কিন্তু দেবীর কাছে দেশ ও বিশ্ববাসীর শান্তি কামনা করেন ভক্তরা। আমরা কথা বলেছিলাম পুরোহিতের সঙ্গে, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, মহাসপ্তমীতে সকালে নবপত্রিকা স্থাপন করা হয়, পরে কিন্তু এক জোড়া বেলসহ শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে লাল পাড় সাদা শাড়ি জড়িয়ে কিন্তু ঘোমটা দেওয়া বধূর আকার দেওয়া হয়। তারপরে কিন্তু তাতে সিঁদুর দিয়ে সপরিবারে দেবী প্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে পূজা করা হয়। সকাল 10টায় কিন্তু দেওয়া হয় অঞ্জলি। এর পরে কিন্তু আমরা দেখেছি রংপুরের দুর্গাপূজা উপলক্ষে জোরদার করা হয়েছে কিন্তু একেবারে নিরাপত্তা ব্যবস্থা এবং ঢাক ঢোলের তালে তালে যে সনাতন ধর্মের মানুষরা কিন্তু আজকে আসছেন। আমরা এই মুহূর্তে শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরে আছি, সেখানে কিন্তু আসলে
সনাতন ধর্মের মানুষরা আসছেন। এবং একটি বিষয় জানিয়ে রাখি, রংপুর জেলা ও মহানগর মিলে কিন্তু 912টি পূজা মণ্ডপে সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখেছি, র্যাব, পুলিশ, সাদা পোশাকে পুলিশ, আনসার, বিডিবি সবাই কিন্তু এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মোতায়েন রেখেছে এবং সিসি ক্যামেরা কিন্তু জোরদার করা হয়েছে। সবকিছু মিলে উত্তরের জেলা রংপুরে একটু সনাতন ধর্মের যে শারদীয় দুর্গোৎসব সেটা কিন্তু একেবারে জমে উঠেছে। এই মুহূর্তে আমরা দুর্গাপূজার আরো খবর জানতে চলে যাব কলকাতায়, সেখানে রয়েছে সহকর্মী সুব্রত আচার্য। দেখুন, কাগজে কলমে আজকে শারদীয় দুর্গা উৎসবের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিন মহাসপ্তমী, কিন্তু হিন্দু পঞ্জিকা অনুসারে ইতিমধ্যেই কিন্তু অষ্টমী পড়ে গিয়েছে। স্থানীয় সময় দুপুর 12:30টার পর থেকেই অষ্টমী তিথি শুরু হয়েছে, যে অষ্টমী তিথি আগামীকাল দুপুর 1টার স্থানীয় সময় দুপুর 1টার মধ্যে শেষ হবে এবং আগামীকালই কিন্তু সন্ধি পুজো হবে এবং কুমারী পুজো হবে। যেটি খুবই তাৎপর্যপূর্ণ বিষয় যে আজকে সকালবেলা নবপত্রিকা স্নানের মাধ্যমে, কলাবই স্নানের মাধ্যমে সংকল্প, প্রাণ প্রতিষ্ঠা এবং মহাসপ্তমীর পুজো মধ্য দিয়ে যে মূল মহাপুজো শুরু হয়েছিল, সেটি কিন্তু আজকের সন্ধ্যা আরতির মধ্য দিয়ে কিন্তু মহাসপ্তমীর যে ধর্মীয় যে রীতি সেটি শেষ হয়েছে। আগামীকালকে সকালের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ধর্মীয় আচার অনুযায়ী শুরু হয়েছে। কিন্তু যেটি তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে আজকে দিনভর কলকাতা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে দিনভর যেরকম ভাবে আমরা জনসুনামির ছবিটা দেখেছি, সেটি কিন্তু নজিরবিহীন। কলকাতা পুলিশ, সিভিক পুলিশ এবং কলকাতার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উত্তর এবং দক্ষিণ শহরতলির রাজ্য পুলিশের পক্ষ থেকে যেরকম ভাবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সপ্তমীর সন্ধ্যা থেকে এখন জনজোয়ার শুরু হয়েছে কলকাতা, একেবারে মেট্রো সিটি কলকাতা সহ এবং উত্তর এবং দক্ষিণ শহরতলিতে, সেটি কিন্তু অব্যাহতভাবে সারা রাতভর, রাত যত বাড়বে ভিড়ের ঘনত্ব তত বাড়বে। তো এই ছিল আমার কাছে মহাসপ্তমীর একেবারে শেষ প্রান্তে এসে দুর্গাপুজোর শহর কলকাতায় মহাসপ্তমীর সংক্রান্ত আমার কাছে থাকে সবশেষ তথ্য। দুর্গাপূজার মহাসপ্তমীর খবর জানছিলাম ভারতের কলকাতা, রংপুর, বাংলাদেশের রংপুর এবং রাজধানী ঢাকা থেকে। রাতের সময় আরও থাকছে। যাচাই বাছাই শেষে বিসিবি নির্বাচনের 3 পরিচালক পদপ্রার্থীর মনোনয়ন বাতিল। ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতে যাচ্ছেন বুলবুল ফাহিদ। সিঙ্গাপুর থেকে ব্যবসা সরিয়ে বাংলাদেশে আনতে চায় স্টারলিংক। এখান থেকেই ইন্টারনেট সেবা দেওয়া হবে ভুটান সহ পার্শ্ববর্তী দেশে। এ লক্ষ্যে গাজীপুরে হাইটেক পার্কে বিশ্বের সবচেয়ে বড় গ্রাউন্ড স্টেশন বসাচ্ছে প্রতিষ্ঠানটি। বিটিআরসিকে দেওয়া চিঠিতে বাংলাদেশকে হাব করে অন্য দেশে ডাটা পরিবহনের অনুমোদন চেয়েছে তারা, যেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। তবে স্টারলিংকের আবেদনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি নিয়ন্ত্রক সংস্থা। শুভ খানের রিপোর্ট। চলতি বছরের মে মাসে দেশে আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়া শুরু করে স্টারলিংক। দ্রুত বাড়ছে প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা। মানসম্মত গ্রাহক সেবা নিশ্চিত করতে কালিয়াকৈরের হাইটেক পার্কে এই 2টি এবং রাজশাহী ও যশোরে একটি করে মোট 4টি গ্রাউন্ড স্টেশন স্থাপন করেছে স্টারলিংক। প্রতিষ্ঠানটি এখন চায় বাংলাদেশের গেটওয়ে ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে ইন্টারনেট সেবা দিতে। সম্প্রতি বিটিআরসিকে চিঠি দিয়ে অনুমোদন চেয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন বর্তমানে ভুটানের গ্রাহকদের সিঙ্গাপুরের গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক, যা ব্যয়বহুল আবার লেটেন্সি অনেক বেশি। চিঠিতে সামিট, ফাইবার অ্যাট হোম ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি থেকে আইপিএলসি এবং আনফিল্টার্ড আইপি ব্যান্ডউইথ কিনে বাংলাদেশের গেটওয়ে থেকে সিঙ্গাপুর ও ওমান পপে ডাটা পরিবহন করার অনুমতি চায় প্রতিষ্ঠানটি। বিদেশি গ্রাহকদের জন্য যে আন্তর্জাতিক লিঙ্কটি যাবে স্টারলিংক চায় সেখানে সরকার কোনো ফিল্টার বা ব্লক করবে না। তবে বাংলাদেশি ব্যবহারকারীদের ইন্টারনেট সেবা স্থানীয় আইআইজি হয়ে যাবে এবং আইন অনুযায়ী সব ধরনের নিরাপত্তা, ফিল্টারিং ও কন্টেন্ট ব্লকিং মানা হবে। আমাদের পাশে যে ল্যান্ডলক যে কান্ট্রিগুলো আছে, নেপাল, ভুটান, সেসব দেশের যারা স্টারলিংক গ্রাহক, তাদের ট্রাফিকটা এখন এটা পৌঁছচ্ছে সিঙ্গাপুর বা মঙ্গোলিয়া বা অন্য কোনো দেশ দিয়ে। এই ব্যবসাটা পাচ্ছে সিঙ্গাপুর বা মঙ্গোলিয়া। স্টারলিংক আমাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছে সে ট্রানজিট ব্যবসার ভেতরে ঢোকার। নেপাল, ভুটানের ইউজাররা ইন্টারনেটে কী ব্যবহার করে না করে সেটা যদি বাংলাদেশ নজরদারি করতে চায় তাহলে এই ব্যবসা কখনো হবে না। বিটিআরসি বলছে এনজিএসও গাইডলাইন পর্যালোচনা এবং দেশের স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। অ্যাপ্লিকেশন পাঠিয়েছে ওরা, কিন্তু ওদের সাথে ওই টেকনিক্যাল অ্যারেঞ্জমেন্টটা এখনো ক্লিয়ার করে নাই। ওইটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা যদি দেখি যে না আমাদের দেশের বিদ্যমান আইন এবং গাইডলাইন অনুযায়ী দেওয়া সম্ভব তাহলে দিব, নাহলে দিব না।
সংশ্লিষ্টরা বলছেন, এক দেশের ট্রাফিক যখন অন্য কোনো দেশের মধ্য দিয়ে ভিন্ন কোনো দেশে যায়, তা সাধারণত মধ্যবর্তী দেশের ফিল্টারিংয়ের আওতায় থাকে না। বর্তমানে বাংলাদেশের সকল ইন্টারনেট ট্রাফিক সিঙ্গাপুর কিংবা ভারতের মধ্য দিয়ে যায়, যা ওই সকল দেশের ফিল্টারিংয়ের আওতার বাইরে রয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বরিশাল শহর জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস ব্রেথ। গত এক মাসে অন্তত 7টি ঘটনায় নিঃস্ব অনেকে। ভয়ঙ্কর রাসায়নিক স্কোপোলামিন দিয়ে সর্বস্ব লুটে নিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। বিস্তারিত অপূর্বপুর রিপোর্টে। ছবি তুলেছেন সুজয় দাস। বরিশালের ধান গবেষণা সড়কের জিয়ালেনের এই স্থানটিতে গত 21 সেপ্টেম্বর শয়তানের নিঃশ্বাস চক্রের খপ্পরে পড়েন তাহমিনা বেগম। প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে বাসার সামনের রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন তিনি। এ সময় 4 ব্যক্তি কৌশলে শয়তানের নিঃশ্বাস প্রয়োগের মাধ্যমে তাকে সম্মোহিত করে ফেলেন। মুহূর্তের মধ্যেই বাসায় গিয়ে গচ্ছিত 16 ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিজ হাতে তুলে দেন চক্রটির কাছে। এ ঘটনায় ছিল না জোর বা হুমকি, শুধু এক রাসায়নিক প্রয়োগ যা কেড়ে নিয়েছিল তার নিয়ন্ত্রণ। এমন পরিস্থিতিতে স্থানীয়দের মাঝে বিরাজ করছে অদৃশ্য ভয়। তারা দুষছেন প্রশাসনের ব্যর্থতাকে। আমার একটা লোকে সালাম দিয়ে বলে যে ওই ছাড়সিনে হুজুরের এই যে ছেলে, চলেন তার কাছে একটু দোয়া নিয়ে যাবেন। তারপর আমি ওই লোকটার পিছনে পিছনে যাই, আর একটা লোক ওই জায়গায় দাঁড়াই রয়েছে। ও বলে কি স্বর্ণের কিছু আছে, আমাকে আছে। তারপর আমি বাসায় যাই, 15 থেকে 16 ভরি স্বর্ণ, তারপরে 45,000 টাকা নিয়ে এসে ওদের হাতে তুলে দেয়। গ্রামের রুরাল পার্সন যারা আছে, ঠিক আছে, হাঁটাচলা করে, তাদেরকে টার্গেট করে, ছিনতাই করে। নীরব স্থানের পাশাপাশি ব্যস্ত সড়কেও চক্রটির সদস্যরা টার্গেট করছে নারীদের। কখনো ঠিকানা জানতে চাওয়া, কখনো সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অজুহাতে সামনে দাঁড়াচ্ছে তারা। তুমি জিনিস পড়ো না, আমি কি পড়ি, কয় কোথায়, আমি কি বাসায়। তাহলে কোনো কারো কাছে কিছু বললো না, না বললে যে চুপ করে ওই জিনিস সব নিয়ে এসো। আমাকে একজন লোক বাইকে করে চলে আসেন, এসে উনি আমাকে জিজ্ঞেস করেন যে নথুলাবাদ কোন দিকে যাবেন। তো আমি জাস্ট ওনাকে জায়গাটা দেখাই দিছি হাত থেকে। ওই মুহূর্তে উনি হাতের সাথে কিছু একটা ছিল, উনি হাত নাড়িয়ে আমাকে জিজ্ঞেস করার সাথে সাথে আমি আমার পুরো শরীর অবশ্যই যাওয়ার মতো হয়। তবে যথাযথ অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস নগর পুলিশ প্রধানের। এইটা দিয়ে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব যে কারা করছে বা কি অবস্থা, এবং এই চক্রটাকে আমরা এখান থেকে উদ্ধার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বরিশাল শহরে গত এক মাসে অন্তত 7টি ঘটনায় স্কোপোলামিন প্রয়োগ করে নারীদের থেকে লুটে নেওয়া হয়েছে সর্বস্ব। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি ব্যক্তি সচেতনতাও জরুরি বলে মত নাগরিক সমাজের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউআরের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 159, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 60%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 65, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 84। রাজশাহী বিভাগে বায়ুমান 92, যা সন্তোষজনক, আর্দ্রতা 58। সিলেট বিভাগে বায়ুর মান 99, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 69%। খুলনা বিভাগের বায়ুমান 71, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 78। বরিশাল বিভাগে বায়ুর মান 67, এটি সন্তোষজনক, আর্দ্রতা 70। রংপুর বিভাগের বায়ুর মান 85, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 63। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 82, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 71%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 65, আর সবচেয়ে খারাপ ঢাকায় 159। যাচাই বাছাই শেষে বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য 48টি মনোনয়নকে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তফসিল অনুযায়ী কাল আপত্তি জানানোর সুযোগ আছে, এরপর হবে আপিলের ওপর শুনানি। সবকিছু ঠিক থাকলে বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আরেক প্রার্থী আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ানের মনোনয়ন বাতিল ঘোষণা করায় পরিচালক হওয়ার পথে কোনো বাধা নেই তাদের, যদিও এ নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছেন ফুয়াদ। এছাড়া চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার শওকত হোসেন ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার হাসিবুল আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে
1 অক্টোবর। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অবরোধ শিথিল হলেও থমথমে খাগড়াছড়ি, সহিংসতায় প্রতিবেশী দেশের ইন্ধন দেখছেন উপদেষ্টা। ষড়যন্ত্র রুখতে না পারলে জাতীয় নিরাপত্তা বিপন্নের শঙ্কা রাজনীতিকদের। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে ভারত। দাদাগিরি নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি। নিউ ইয়র্কে মির্জা ফখরুল। চক্ষুদাদের মাধ্যমে প্রতিমায় প্রাণস্থাপন। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা। সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।